নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বাংলায় এসে বাংলা শাসক দলকে জঙ্গলরাজ বলে কটাক্ষ প্রধানমন্ত্রীর। ভার্চুয়ালি বক্তৃতায় পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে বলে মন্তব্য মোদী। দুদিনের রাজ্য সফরে অমিত শাহ, তবে কোনো সভা নয়। রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। এসআইআর শুনানি পর্বে বাংলায় মাইক্রো অবজারভার ৩,০০০-এর বেশি নিয়োগে তোড়জোড়। বাংলা ছাড়া দেশের অন্য কোনো রাজ্যে মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে না। হাওড়া ডিভিশনে বাতিল ট্রেন ২১শে ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত দফায় দফায় বাতিল লোকাল, বিবৃতি জারি করে জানালো রেল। রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় ৮ হাতির মৃত্যু অসমে, লাইনচ্যুত বহু কামরা, তবে যাত্রীদের কোনো হতাহতের খবর নেই। দু ২০২৬ শিক্ষাবর্ষের জন্য সরকারিভাবে মডেল হলিডে লিস্ট প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। সম্প্রতি পর্ষদের ডেপুটি সেক্রেটারি এই বিজ্ঞপ্তি জারি করেন। ছুটির তালিকা রাজ্যের সমস্ত সরকারি অনুদানপ্রাপ্ত ও সরকারি স্পন্সর্ড স্বীকৃত মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য। ২০২৬ শিক্ষাবর্ষের জন্য সরকারিভাবে মডেল হলিডে লিস্ট প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে পর্ষদের ডেপুটি সেক্রেটারি এই বিজ্ঞপ্তি জারি করেন। ছুটির তালিকা রাজ্যের সমস্ত সরকারি অনুদানপ্রাপ্ত ও সরকারি স্পন্সর স্বীকৃত মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য। পর্ষদের নোটিফিকেশন অনুযায়ী ২০২৬ শিক্ষাবর্ষে মোট ছুটির সংখ্যা নির্ধারিত হয়েছে ৬৫ দিন। এর মধ্যে রয়েছে গ্রীষ্মাবকাশ, পুজোর ছুটি এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসব উপলক্ষে ঘোষিত ছুটি। রবিবারকে সাধারণ সাপ্তাহিক ছুটি হিসেবে ধরে এই গণনায় অন্তর্ভুক্ত করা হয়নি। পর্ষদে প্রকাশিত তালিকা অনুযায়ী নির্দিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ ছুটি হল ২৪শে নভেম্বর গুরু নানকের জন্মদিন ও পার্শ্বনাথের রথযাত্রা, ২৫শে ডিসেম্বর বড়দিন। এছাড়া গ্রীষ্মকালীন ছুটি ও পুজোর ছুটি বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট সার্কুলারে আলাদাভাবে উল্লেখ থাকবে বলে জানিয়েছে পর্ষদ। সেকশনাল ছুটি ও প্রধান শিক্ষকের বিবেচ্য দিন। পর্ষদ জানিয়েছে একটি দিন প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার বিবেচনার জন্য সংরক্ষিত থাকবে, যা প্রয়োজন অনুযায়ী ছুটি হিসেবে ঘোষণা করা যেতে পারে। এছাড়াও নির্দিষ্ট সম্প্রদায় বা এলাকার জন্য কিছু সেকশনাল হলিডে থাকছে। ১ ফেব্রুয়ারি গুরু রবিদাসের জন্মদিন এবং বীর চিলা রায়ের জন্মবার্ষিকী, ৪ এপ্রিল ইস্টার স্যাটারডে, ৩০শে জুন হুল দিবস, করম পুজো রাজ্য সরকার ঘোষিত তারিখ অনুযায়ী পালন হবে। এছাড়া শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলার জন্য ১৩ জুলাই কবি ভানু ভক্তের জন্মদিন উপলক্ষে ছুটি থাকবে। অবজারভেশন ডেতে ক্লাস বন্ধ, হাজিরা বাধ্যতামূলক। পর্ষদ স্পষ্টভাবে জানিয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ জাতীয় এবং সামাজিক দিবসে ক্লাস হবে না, তবে শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক। এই অবজারভেশন ডেগুলির মধ্যে রয়েছে ২৩শে জানুয়ারি, ২৬শে জানুয়ারি, ১৫ই আগস্ট, ৫ই সেপ্টেম্বর, ২৬শে সেপ্টেম্বর। এই দিনগুলিতে নিয়মিত পঠন পাঠন বন্ধ থাকলেও বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে দিবস পালন করতে হবে। পর্ষদের তরফে নির্দেশ দেওয়া হচ্ছে কোনো স্কুল এই ছুটির তালিকার বাইরে গিয়ে অতিরিক্ত ছুটি ঘোষণা করতে পারবে না। প্রয়োজনে সংশ্লিষ্ট বিধি মেনে পর্ষদের অনুমতি দিতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত। সাম্প্রতিক অশান্ত পরিস্থিতির প্রেক্ষিতে সতর্ক পুলিশ। শহরের সমস্ত সংবেদনশীল এলাকায় বাড়ানো হয়েছে নজরদারিও। বাংলাদেশের সাম্প্রতিক অশান্ত পরিস্থিতির প্রেক্ষিতে সতর্ক কলকাতা পুলিশ। শহরের সমস্ত সংবেদনশীল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। হোটেল, রেস্তোরাঁ, গেস্ট হাউস সহ ভিড় জমার সম্ভাবনা রয়েছে এমন সমস্ত জায়গায় বাড়তি পুলিশি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার আলিপুর বডিগার্ড লাইনে কলকাতা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থেকে একথা জানিয়েছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তিনি বলেন, ২৫শে ডিসেম্বর বড়দিন ও বর্ষবরণের রাত সামনে, সেই কারণে পার্ক স্ট্রিট সহ শহরের গুরুত্বপূর্ণ রাস্তা এবং এলাকায় বিশেষ নজরদারি রাখা হচ্ছে। দিনের পাশাপাশি রাতের টহলও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সল্টলেকের সাম্প্রতিক মেসি কাণ্ডের প্রসঙ্গ টেনে কমিশনার জানান, ইডেনে আসন্ন আন্তর্জাতিক টি-20 ক্রিকেট ম্যাচে যাতে কোনো রকম নিরাপত্তার ঘাটতি না থাকে সেই বিষয়ে আগাম প্রস্তুতিও শুরু হয়েছে। সল্টলেক স্টেডিয়ামে যে সমস্ত নিরাপত্তাজনিত খামতি নজরে এসেছিল সেগুলি মাথায় রেখেই এবার বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। বাংলাদেশের ঘটনার প্রেক্ষিতে শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সেদিকে কড়া নজর রেখেছে লালবাজার। কলকাতা পুলিশের সমস্ত ইউনিটকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঠেকাতে শহর জুড়ে নজরদারি আরও বাড়ানো হয়েছে। পুলিশ কমিশনার আরও বলেন, কলকাতা পুলিশ শুধু অপরাধ দমনেই নয়, খেলাধুলোতেও সমান পারদর্শী। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুলিশের অংশগ্রহণ ও সাফল্যই তার প্রমাণ বলে মন্তব্য করেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে 21শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত দফায় দফায় বাতিল একাধিক লোকাল ট্রেন। বিবৃতি জারি করে জানানো হয়েছে রেলের তরফ থেকে। ফের ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে 21শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত দফায় দফায় বাতিল থাকছে একাধিক লোকাল ট্রেন। হাওড়া ডিভিশনের অন্তর্গত ব্যান্ডেল কাটোয়া শাখায় ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী কয়েকদিন ট্রেন চলাচলে পরিবর্তন করা হচ্ছে বলে ইতিমধ্যেই বিবৃতি জারি করা হয়েছে রেলের তরফে। 21শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত মোট 10 দিন পর্যায়ক্রমে 210 মিনিটের ট্রাফিক ব্লক করা হবে বলে খবর। সেই কারণে বেশ কিছু লোকাল ট্রেন বাতিলের পাশাপাশি কয়েকটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হচ্ছে। 21 থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত বাতিল থাকছে ব্যান্ডেল থেকে 37749, কাটোয়া থেকে 37748, 27, 30 এবং 31শে ডিসেম্বর যে লোকালগুলি বাতিল থাকছে ব্যান্ডেল থেকে 37741, কাটোয়া থেকে 37742। রক্ষণাবেক্ষণের কাজের কারণে 22 এবং 23শে ডিসেম্বর 37924 কাটোয়া হাওড়া লোকাল পূর্ব নির্ধারিত সময় দুপুর 2:45 মিনিটের পরিবর্তে বিকেল 3টের সময় ছাড়ছে। পাশাপাশি 29 তারিখ 13421 নবদ্বীপ ধাম মালদা টাউন এক্সপ্রেসের যাত্রাপথ নিয়ন্ত্রিত করা হচ্ছে। একই সঙ্গে 27, 28, 30 ও 31শে ডিসেম্বর 13431 নবদ্বীপ ধাম বালুরঘাট এক্সপ্রেসের যাত্রাপথ নিয়ন্ত্রিত করা হচ্ছে। একই সঙ্গে হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় রেললাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী 21শে ডিসেম্বর শনিবারও বেশ কিছু ট্রেন বাতিল। এই দিনের জন্য আলাদা করে বিবৃতি জারি করেছে রেল। ওই দিন বাতিল থাকছে হাওড়া থেকে 37055, 37249, 37363 এবং 36823, ব্যান্ডেল থেকে 37246, 37749, বর্ধমান থেকে 36834, শেওড়াফুলি থেকে 37056, আরামবাগ থেকে 37364 এবং 37396, কাটোয়া থেকে 37748, পাশাপাশি 37365 হাওড়া আরামবাগ লোকাল 21শে ডিসেম্বর তারকেশ্বর স্টেশনেই যাত্রা শেষ করবে। 53009 কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার নির্ধারিত সময়ের পরিবর্তে দুপুর 12:30 ছাড়ছে। আগের সময় ছিল দুপুর 12টা। হাই নিউজ নেটওয়ার্ক। মানরেগায় কেন্দ্রের কাছে বাংলার প্রাপ্য 52,000 কোটি টাকা বকেয়া পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। লোকসভায় জি বিল পাশ করার পরেই বাংলার টাকা দেওয়া হবে যতটা বৈধ ততটাই, এই বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী। সংসদের অন্দরে স্পষ্ট বললেন, তদন্ত করে দেখা হচ্ছে, তা সম্পন্ন হওয়ার পরই টাকা দেওয়া হবে। মনরেগায় কেন্দ্রের কাছে বাংলার প্রাপ্য 52,000 কোটি টাকা বকেয়া পাওয়ার সম্ভাবনা ক্ষীণ, স্পষ্ট কেন্দ্র গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের কথাতেই। বৃহস্পতিবার দুপুরে লোকসভায় জি বিল পাশ করার পরেই বাংলার টাকা দেওয়া হবে যতটা বৈধ ততটাই বলে জানিয়ে দিলেন কেন্দ্র গ্রামোন্নয়ন মন্ত্রী। সংসদের অন্তরে নিজের ঘরের সামনে দাঁড়িয়ে স্পষ্ট বললেন তিনি, তদন্ত করে দেখা হচ্ছে, তা সম্পন্ন হওয়ার পরেই টাকা দেওয়া হবে।
শিবরাজের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। বাংলার তরফ থেকে যে রাজ্যের তরফে 52,000 কোটি টাকা বকেয়ার দাবি তোলা হচ্ছে তা যে তারা কোনোভাবেই মেনে নেবে না এবং কেন্দ্রের হিসেবে যে 3,000 কোটি টাকার কিছু বেশি টাকাই মাত্র বাংলার প্রাপ্য হিসেবে তারা মনে করছে সেটাই স্পষ্ট। এমনকি সেটিও দেওয়া হবে কিনা তাও খতিয়ে দেখার পরেই ঠিক হবে, সে কথা কার্যত ঘুরপথে বলে দিলেন শিবরাজ। বরং বাংলাতে মনরেগার কাজ শুরু করার জন্য কেন্দ্র যে অনুমতি দিয়ে দিয়েছে সেই বিষয়টিকেই তুলে ধরেন তিনি। জি রামজি বিল নতুন আইনে পরিণত হয়ে কার্যকর হওয়ার আগেই রাজ্যগুলির মনরেগা প্রকল্পের টাকা মেটানোর কথা বলা হয়েছে, কিন্তু সেই অঙ্কের মধ্যে যে শিবরাজ বাংলাকে রাখতে চাইছেন না, এদিন তার বক্তব্য থেকেই তা পরিষ্কার হয়ে গিয়েছে। এদিন বিকেলে বিজেপির সদর দপ্তর থেকে জি রামজি বিল নিয়ে বিরোধীদের প্রতিবাদের সমালোচনার পরেই বাংলাকে টাকা দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হয়। তাতে শিবরাজের জবাব, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে, বকেয়া টাকা দেওয়া হবে, তবে তদন্ত শেষ হওয়ার পরেই। বাংলায় মনরেগার কাজ শুরু করার জন্য কেন্দ্রের তরফ থেকে অনুমতি দেওয়া হলেও তাতে এক গুচ্ছ শর্ত চাপানো হয়েছে। বাংলার উপর যে সমস্ত শর্ত চাপানো হয়েছে তার তীব্র প্রতিবাদ করে কেন্দ্রের অর্ডারের কপি প্রকাশ্যেই ছিঁড়ে ফেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক। রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় 8 হাতের মৃত্যু অসমে, লাইনচ্যুত বহু কামরা, তবে যাত্রীদের কারো হতাহতের কোনো খবর নেই। দুর্ঘটনার কারণে ওই লাইনে ট্রেন চলাচল বিঘ্ন ঘটে। মর্মান্তিক দুর্ঘটনা অসমে, মাঝরাতে অন্ধকার ও কুয়াশার কারণে রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল অন্তত 8টি হাতির, জখম একটি শাবক। আর সেই ধাক্কার কারণে 5টি কামরা লাইনচ্যুত হয়েছে, তবে যাত্রীদের কারোর হতাহতের কোনো খবর নেই। দুর্ঘটনার কারণে ওই লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে, সাইরং নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস রাত 2:17 দুর্ঘটনার সম্মুখীন হয়। দুর্ঘটনাস্থলটি গুয়াহাটি থেকে 126 কিমি দূরে। ওই জায়গাটি এলিফ্যান্ট করিডর হিসেবে চিহ্নিত নয়। আচমকাই লোকো পাইলট দেখতে পান হাতির পাল দাঁড়িয়ে রয়েছে। তিনি দ্রুত এমার্জেন্সি ব্রেক চিপে দেন, কিন্তু এত সত্ত্বেও এড়ানো যায়নি দুর্ঘটনা। ট্রেনে কাটা পড়ে 8টি হাতি, লাইনচ্যুত হয় 5টি বগিও। দুর্ঘটনার পরেই দ্রুত দুর্ঘটনা ত্রাণ ট্রেন ও রেল কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্য শুরু করে। সূত্রানুসারে লাইনের ওপর যত্রতত্র হাতির দেহাংশ ছড়িয়ে থাকতে দেখা যায়। তাছাড়া একসঙ্গে এতগুলো বগি লাইনচ্যুত হয়ে পড়েছিল, ফলে স্বাভাবিকভাবেই দীর্ঘক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। এর ফলে অসম ও উত্তর পূর্বের অন্যত্র ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এরপর ক্ষতিগ্রস্ত কামরাগুলিতে থাকা যাত্রীদের অবশিষ্ট কামরাগুলি খালি বার্থে জায়গা করে দেওয়া হয়। হাই নিউজ নেটওয়ার্ক। খোলা আকাশের নিচে রানওয়ে, সারিবদ্ধভাবে বসে রয়েছেন হাজার হাজার চাকরি প্রার্থী। দৃশ্যটি উড়িষ্যার সম্বলপুর জেলার। হোমগার্ড নিয়োগের পরীক্ষায় এই দৃশ্যটি দেখা গিয়েছে। পরীক্ষার জন্য চাকরি প্রার্থীর সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে প্রচলিত পরীক্ষা কেন্দ্রে এর আয়োজন করা সম্ভব হয়নি বলে জানিয়েছে নিয়োগ কর্তৃপক্ষ। বাধ্য হয়ে জামাদার পালিতে একটি নির্মিত রানওয়ে ব্যবহার করা হয়। প্রার্থীদের রানওয়ের উপরে বসে পরীক্ষা দিতে হয়, যদিও পরীক্ষাটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করা হয়েছে। সম্বলপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছে, গত 16 ডিসেম্বর পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। প্রায় 10,000 আবেদনকারীর পরীক্ষার জন্য আবেদন করেছিলেন এবং পরীক্ষার দিন প্রায় 8,000 প্রার্থী উপস্থিত ছিলেন। তবে 8,000 প্রার্থীর জন্য 20টি স্কুল ব্যবস্থা করতে হতো। সম্বলপুরে এমন একটি জায়গা যেখানে প্রতি রবিবার বেশ কয়েকটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। একসঙ্গে এত বিপুল সংখ্যক পরীক্ষার্থীকে সামলানো কঠিন হয়ে পড়ত। সাধারণ পুলিশ ও সেনাবাহিনী নিয়োগের লিখিত ও শারীরিক পরীক্ষা খোলা মাঠে অনুষ্ঠিত হয়। তিনি বলেন, যে কোনো ধরনের অব্যবস্থাপনা এড়ানোর জন্যই আমরা এই ব্যবস্থা গ্রহণ করছি। হোমগার্ড পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা ছিল 5ম শ্রেণী, তবে এই পরীক্ষার জন্য স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরাও অংশগ্রহণ করেছিলেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, পশ্চিম উড়িষ্যার 4টি নতুন এয়ারস্ট্রিপ নির্মাণের পরিকল্পনা নিয়েছে সেই রাজ্যের সরকার।
উন্নত উড়ান পরিষেবার জন্যই এই উদ্যোগ। এর মধ্যে নির্মীয়মান জামাদার পলি রানওয়েতে এই পরীক্ষার ব্যবস্থা করা হয়। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লির মোট 40টি দূষণ মাপার কেন্দ্রের মধ্যে 16টিতেই বাতাসের মান ভয়াবহ পর্যায়ে রয়েছে। দূষণের জেরে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টের রোগীদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন, দেরিতে চলছে ফ্লাইট, ট্রেন, সমস্যায় নিত্যযাত্রীরা। ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে রাজধানী দিল্লি। শনিবার সকালে শহরের বায়ু গুণ সূচক ছিল প্রায় 380, যা খুব খারাপ শ্রেণীর মধ্যে পড়ে। দূষণের জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় উড়ান ও ট্রেন চলাচলেও প্রভাব পড়েছে। সকাল থেকেই সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। প্রগতি ময়দান সংলগ্ন ভৈরব মার্গ এলাকায় সকাল 7টায় একিউআই পৌঁছায় 433-এ। রাস্তায় অনেক গাড়িকেই হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গিয়েছে। দিল্লির মোট 40টি দূষণ মাপার কেন্দ্রের মধ্যে 16টিতেই বাতাসের মান ভয়াবহ পর্যায়ে রয়েছে। আনন্দবিহার ও জাহাঙ্গীরপুরীতে পরিস্থিতি সবচেয়ে খারাপ। আনন্দবিহারে একিউআই ছিল 428, জাহাঙ্গীরপুরীতে 425। দুই এলাকাতেই বাতাসের সূক্ষ্ম ধূলিকণা দূষণের প্রধান কারণ। ঘন স্মোকের কারণে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সতর্ক করেছে। জানানো হয়েছে, দৃশ্যমানতা কম থাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাত্রীদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে উড়ানের তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিমানবন্দরের তথ্য অনুযায়ী রানওয়েতে দৃশ্যমানতা কখনো 800, কখনো 1200 মিটারের মধ্যে ঘোরাফেরা করছে। এর জেরে একাধিক উড়ান দেরিতে চলছে। রেল চলাচলেও ধাক্কা লাগছে। 30টির বেশি ট্রেন গড়ে 3 থেকে 4 ঘন্টা দেরিতে চলছে। ভুবনেশ্বর নয়াদিল্লি তেজস রাজধানী এক্সপ্রেস প্রায় 8 ঘন্টা দেরিতে চলছে। কাটিহার দিল্লি চম্পারণ হামসফর এক্সপ্রেসও দীর্ঘ সময় পিছিয়ে পড়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শনিবার ও রবিবার দিল্লি ও সংলগ্ন এলাকায় ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকতে পারে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে শনিবারের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিস্টেম জানিয়েছে, আগামী কয়েকদিনে দিল্লির বাতাসের মান আরও খারাপ হতে পারে। রবিবার ও সোমবার বাতাস ভয়াবহ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। দূষণের জেরে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টের রোগীদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। হাই নিউজ নেটওয়ার্ক। ক্রমাগত বাড়তে থাকা বায়ু দূষণে হাঁসফাঁস করছে রাজধানী। প্রাথমিকে অনলাইন ক্লাসের নির্দেশ আগেই জারি করা হয়েছিল। এবার শিশুদের সুরক্ষিত রাখতে আরও বড় সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। শহর জুড়ে সরকারি স্কুলগুলিতে ধাপে ধাপে ক্লাসরুমে এয়ার পিউরিফায়ার বসানোর পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। ক্রমাগত বাড়তে থাকা বায়ু দূষণে হাঁসফাঁস করছে রাজধানী। প্রাথমিকে অনলাইন ক্লাসের নির্দেশের আগে জারি করা হয়েছিল। এবার শিশুদের সুরক্ষিত রাখতে আরও বড় সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। শহর জুড়ে সরকারি স্কুলগুলিতে ধাপে ধাপে ক্লাসরুমে এয়ার পিউরিফায়ার বসানোর পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। প্রথম পর্যায়ে 10,000 ক্লাসরুমে এয়ার পিউরিফায়ার বসানো হবে বলে বৃহস্পতিবার জানালেন দিল্লির শিক্ষামন্ত্রী আশিস সুদ। মন্ত্রী জানান, এই প্রকল্প বাস্তবায়নের জন্য বৃহস্পতিবারই টেন্ডার ডাকা হয়েছে, যার মাধ্যমে গোটা দিল্লির সরকারি স্কুলগুলিতে পরিষ্কার অভ্যন্তরীণ বাতাস নিশ্চিত করার কাজ শুরু হয়। আশিস সুদের কথায় প্রথম পর্যায়ে কাজ শেষ হলে এই উদ্যোগ আরও বিস্তৃত হবে। পরবর্তী ধাপে দিল্লির সমস্ত সরকারি স্কুলের প্রতিটি ক্লাসরুমে এয়ার পিউরিফায়ার বসানো হবে। শিশুদের শ্বাস প্রশ্বাস নিয়ে আমরা কোনো আপোষ করি না, কাউকে করতেও দেব না, এমনটাই জানান তিনি। মন্ত্রী স্পষ্ট করে দেন, পড়ুয়াদের স্বাস্থ্য ও সুরক্ষা সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি আরও জানান, এই সিদ্ধান্ত বৃহত্তর এক পরিকল্পনার অংশ, যার লক্ষ্য হল বিশেষ করে শীতকালে যখন দিল্লির বাতাসের মান ভয়াবহ পর্যায়ে পৌঁছে যায়, তখন শিশুদের ক্ষতিকর বায়ু দূষণের প্রভাব থেকে যতটা সম্ভব দূরে রাখা। দিল্লি দীর্ঘদিন ধরেই ভেরি পুয়ার এবং সিভিয়ার এয়ার কোয়ালিটির সঙ্গে লড়াই করছে। বায়ু দূষণের সবচেয়ে বড় শিকারদের মধ্যে শিশুরাই অন্যতম। দূষণের জেরে তাদের মধ্যে শ্বাসকষ্ট, হাঁপানি এবং দীর্ঘমেয়াদী ফুসফুসের ক্ষতির ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। গত কয়েক সপ্তাহে দূষণের মাত্রা
বেড়ে যাওয়ায় প্রশাসনকে একাধিক জরুরি ব্যবস্থা নিতে হয়েছে। নির্মাণের কাজে নিষেধাজ্ঞা, যানবাহন চলাচলে কড়াকড়ি, ছোটদের স্কুল পরিচালনার পরিবর্তন, এই আবহে ক্লাসরুমের ভিতরে বাতাস পরিষ্কার করার দিকে নজর দিচ্ছে সরকার। সরকারি সূত্রে জানা গিয়েছে, ক্লাসরুমে এয়ার পিউরিফায়ার বসিয়ে পড়ুয়াদের ক্ষতিকারক পার্টিকুলেট ম্যাটারের সংস্পর্শ থেকে দূরে রাখাই মূল লক্ষ্য। আধিকারিকদের দাবি, এই কাজ পরিকল্পিত ও নজরদারির মধ্যেও করা হবে, যাতে বাস্তব ফল পাওয়া যায়। শিক্ষা দপ্তরের কর্তারা বলছেন, এই উদ্যোগ থেকে স্পষ্ট যে সরকার বুঝতে পারছে যে স্কুলের মতো জায়গা যেখানে শিশুরা দিনে বহু ঘন্টা কাটায়, সেখানে অভ্যন্তরীণ বায়ু দূষণ নিয়ন্ত্রণ আনা অত্যন্ত জরুরি। প্রতি বছরই বায়ু দূষণে দিল্লির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই অবস্থায় সরকারের এই সিদ্ধান্তকে পড়াশোনার ধারাবাহিকভাবে বজায় রেখে পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে অনেকেই। শীতকালে দূষণের ঝুঁকি যতদিন থাকবে ততদিন সরকারি স্কুলের ক্লাসরুমে ধাপে ধাপে এয়ার পিউরিফায়ার বসানোর এই উদ্যোগ শিশুদের সুরক্ষার সম্পূর্ণ ভূমিকা নেবে। পাশাপাশি চলবে দূষণ কমানোর অন্যতম প্রচেষ্টাও। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। বিভিন্ন খবরের সাথে আপডেট থাকতে চোখ রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।